ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড এলাকায় 18 কিলোমিটার জুড়ে যানবাহনের ধীর গতি, ভোগান্তিতে যাত্রীরা। রাজধানী সহ সারা দেশে নির্বাচনী আমেজ, তফসিল ঘোষণার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। আওয়ামী লীগের সাংগঠনিক নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার নয়, জানালেন আইন উপদেষ্টা। সংগঠন হিসাবে হবে বিচার। নতুন শিক্ষাক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে এনসিটিভি। চলতি মাসেই নেওয়া হবে মতামত। উন্নত দেশের অনুকরণে মিলবে না সুফল, বলছেন শিক্ষা গবেষকেরা। দুর্গোৎসবের মহানবমীতে দেবী বন্দনা, পুষ্পাঞ্জলি ও পূজা অর্চনায় ব্যস্ত ভক্তরা। মণ্ডপগুলোতে পুণ্যার্থীদের ভিড়। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাতভর বৃষ্টি, লম্বা ছুটি ও দড়িকান্দি এলাকায় রডবাহী গাড়ি বিকল। সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা। 1 থেকে 1.5 ঘন্টার পথ অতিক্রম করতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। তীব্র যানজট ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যায় অনেকে। যাত্রাবাড়ি থেকে মেঘনা ব্রিজ পর্যন্ত 20 থেকে 25 কিলোমিটার দীর্ঘ হয় এই জট। তীব্র জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। পুজো মানেই লম্বা ছুটি, এবং সেই ছুটিতে পরিবার পরিজনদের কাছে ছুটে যায় জীবিকার তাগিদে শহরে থাকা মানুষ। তখন একসাথে সব চাপ পড়ে মহাসড়কগুলোতে, সৃষ্টি হয় তীব্র যানজট। এই চিত্র বুধবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড অংশের। ছোট বড় গাড়ির এই দীর্ঘ সারি পৌঁছায় মেঘনা গোমতী সেতু পর্যন্ত। সৃষ্টি হয় 20 থেকে 25 কিলোমিটার যানজট। এই সড়ক ব্যবহার করে কুমিল্লা ফেরত এক চালক জানায় 1 ঘন্টার রাস্তা অতিক্রম করতে লাগে 6 ঘন্টা এবং ঢাকা থেকে কুমিল্লা যেতে লাগে প্রায় 10 ঘন্টা। ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছি, যাওয়ার পথে আমার মেঘনা পার হইতে আমার 5.5 থেকে 6 ঘন্টা আমার সময় লাগছে। জামের কারণে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যাইতে পারতেছি না, এত জাম, প্রচন্ড জাম আর কি। তীব্র জ্যামে অপেক্ষা করতে করতে গরমে অসুস্থ হয়ে যায় অনেকে। এদের মধ্যে বাড়ি ফিরে যায় কেউ কেউ। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই সড়কের লম্বা সারি, যা বেলা বাড়ার সাথে সাথে দীর্ঘ হয়। আজকে আসলে সকাল থেকে অনেক জ্যামজোটা ছিল, এদিক দিয়ে আমরা যাইতে দিতে পারি নাই। আর সকাল থেকে তীব্র জ্যামজোটার কারণে আমরা চিটাগং পর্যন্ত যে যাবো ওই সিস্টেমটাও ছিল না। সারাদিনে জাম, সারাটা দিনে আজকে জাম, আজকে সারাটা দিনে জাম। বিশেষ কোনো দিন পরিবার পরিজনদের সাথে কাটাতে গিয়ে মহাসড়কে যেন ভোগান্তি পোহাতে না হয়, এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া দেশ জুড়ে। রাজধানী সহ সারা দেশে প্রধান সড়কের মোড়ে মোড়ে ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে নির্বাচনের বার্তা। নির্বাচন কমিশনের রোডম্যাপ ও অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের পরই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশ এখন নির্বাচনমুখী, বলছেন বিশ্লেষকেরা। আর ভোটারদের মতে নির্বাচনের মূল উৎসব শুরু হবে তফসিল ঘোষণার পরই। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে। এর 2 মাস আগে তফসিল ঘোষণা। সম্প্রতি ভোটের আনুষ্ঠানিক রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সে অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। শুধু জেনারেশন নয়, এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন। চলছে শুভেচ্ছা বাণীর আদলে ভোটের প্রচারণা। ভোটারদের মন জয় করার এই ক্ষুদ্র প্রয়াসের সাথে যুক্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের প্রাণান্ত চেষ্টা। যদিও তফসিল ঘোষণার পরই পুরো দমে নির্বাচনী আমেজে ফেরার আশা সাধারণের। নির্বাচন করার প্রশ্নে আসে না। আমার কথা হচ্ছে যে ইলেকশন সুষ্ঠু ইলেকশন চাই আমরা, একজন সঠিক একটা সরকার চাই। নমিনেশন পেপার দেওয়ার পরে দেখা গেছে নির্বাচনের কামে আসবে, এটা না আসা পর্যন্ত নির্বাচনের আমেজ হবে। এমনি মহল্লায় এমনি ব্যানার ফেস্টুন টানাইতেছে না তারা, এটা মনে করেন একটা আনন্দ। একটা বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী আমেজ তৈরিতে অনেকটাই সহায়ক হয়েছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান। স্থানীয় পর্যায়ে এর প্রভাব পড়তে শুরু করেছে বলেও মনে করছেন তারা। আমরা জানি যে নির্বাচন কমিশন রোড ম্যাপ ঘোষণা করেছে। দ্বিতীয়ত, নির্বাচন নিয়ে যে দেশি বিদেশি বক্তব্য, দেশীয় ভাবে যে বক্তব্য ডক্টর ইউনূসের ছিল, উনি বারবারই বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে।
জাতিসংঘে গিয়ে উনি আন্তর্জাতিক অঙ্গনে সেটিকে কনফার্ম করেছেন। আর তৃতীয় হচ্ছে যে নির্বাচন কমিশন নির্বাচনের আগে যে ধরনের আলামত আমরা দেখি, যে স্টেক হোল্ডারদের সাথে মিটিং, সেটা সুশীল সমাজ হোক, সেটা শিক্ষাবিদ হোক, বা তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে তারা যে রোড ম্যাপ তৈরি করেছে তার মধ্যে তারা পুরোপুরি এগিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করেছে, তাই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের অধীর আগ্রহের বহিঃপ্রকাশ ঘটছে ভোট কেন্দ্রিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বলছেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যার দায় স্বীকার করে আওয়ামী লীগকে জনগণের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ। তিনি বলেন, সরকার বা আদালত নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগের কার্যক্রমে চলমান নিষেধাজ্ঞা উঠে গেলেও তা নিয়ে ভীত নয় বিএনপি, কেননা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না, এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে। বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে। তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি, সেটা হচ্ছে দোজ হু আর এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা। খুব শিগগিরই আওয়ামী লীগের কার্যক্রম সচল হবার কোনো সম্ভাবনা নেই বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বরিশালে শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আন্তর্জাতিক আদালতে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপও প্রক্রিয়াধীন। বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। দেশকে অস্থিতিশীল করতে পাহাড়কে যারা অশান্ত করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, যত বাধাই আসুক জনগণ তা প্রতিহত করবে। দুপুরে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, যারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল তারাই আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সব পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। ছাত্র জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে বলেও মনে করেন তিনি। বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। ইন্টারনেট বন্ধ করে আন্দোলনকারীদের দমাতে গিয়ে শেখ হাসিনা সহ তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিজেরাই ফেঁসে গেছেন জানিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্যে জানা যায়, তখন যোগাযোগের জন্য আওয়ামী লীগের লোকেরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহারে বাধ্য হন। এতে তাদের কল রেকর্ডও সহজ হয়, যা এখন মানবতা বিরোধী অপরাধের প্রমাণ। গত বছরের 17 জুলাই থেকে 10 দিন মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই থেকে 5 দিন ব্রডব্যান্ড বন্ধ রাখে আওয়ামী লীগ সরকার। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। মূলত জুলাই আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এবং বাহিনীগুলোর নৃশংসতার তথ্য ছড়ানো ঠেকাতেই এই কাজ। ইন্টারনেট শাটডাউনের সেই সিদ্ধান্তই হিতে বিপরীত হয়ে দাঁড়ালো আওয়ামী লীগের জন্য।
এখনো না, আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে। প্রসিকিউশন জানায় সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় শেখ হাসিনা সহ অনেকে মোবাইল ফোনে নির্দেশনা দিতে বাধ্য হন। এতে তাদের কল রেকর্ড করাও সহজ হয়। মারণাস্ত্র ব্যবহারের সেসব রেকর্ডই এখন মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ প্রমাণ। আন্দোলন দমনের অপকৌশল হিসাবে শেখ হাসিনা এবং পলক সাহেব যে নেট বন্ধ করেছিলেন, তার ফলেই তারা এই মোবাইল ফোন ব্যবহার করতে পেরেছিলেন এবং যা রেকর্ড করেছিলেন, কল রেকর্ড করেছিলেন সেই ব্যক্তিটি। এসব কল রেকর্ডের বড় অংশই পাওয়া যায় জিয়াউল হাসানের নিয়ন্ত্রণে থাকা টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC-তে। প্রসিকিউশন জানায় সরকার বিরোধীদের নজরদারিতে সবচেয়ে বেশি ব্যবহার করাও হয়েছিল এই সংস্থাটিকে। তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করে রেখেছিলেন। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। তবে বিচারের স্বার্থে আমরা এটা কাজে লাগাতে পারবো, আমাদের সৌভাগ্য। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করতে গিয়ে মোট ৬৯টি কল রেকর্ড জব্দ করেন তদন্ত কর্মকর্তা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনীতিবিদরা নিজেদের প্রয়োজনে ছাত্রদের ব্যবহার করে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে তিনি ছাত্র রাজনীতি পছন্দ করেন না। একই সাথে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, অতীতে ধর্মীয় বিশ্বাস আর পোশাকের কারণে মাদ্রাসা শিক্ষার্থীদের নানা হয়রানির শিকার হতে হয়েছে। বুধবার আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বুধবার সকালে রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার ২৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বক্তারা আলিয়া মাদ্রাসার ইতিহাস, ঐতিহ্য, প্রেক্ষাপট ও গৌরবের নানা দিক তুলে ধরেন। এ সময় অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, রাজনীতিবিদরা নিজেদের প্রয়োজনে ছাত্রদের ব্যবহার করে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে প্রত্যেকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। স্বাধীনতার ৫৪ বছর পরে এই প্রথম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারে একটা সুযোগ এনে দিয়েছে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব। ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন উইল বি হেল্ড। প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। এদিকে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, অতীতে ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে নানাভাবে হয়রানি করা হতো। পাশাপাশি জঙ্গি নাটকও সাজানো হয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে নানান তারা হয়রানির শিকার হতে হয়েছে এবং আমার মানুষের পোশাকের কারণে তারা শহরে একটা নাগরিক মর্যাদা নিয়ে যে শহরে চলাফেরা করবেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, সেটা তার করা হয়নি। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে। আলোচনায় বক্তারা সকল বাধা বিপত্তি ও ষড়যন্ত্র রুখে দিতে সবার প্রতি আহ্বান জানান। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রম চালুর প্রস্তুতি শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। চলতি মাসে এই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনীতিবিদ সহ সব স্তরের মানুষের মতামত নেওয়া হবে। সেই অনুযায়ী শিক্ষাক্রমের রূপরেখা ঠিক করা হবে। শিক্ষা গবেষকেরা বলছেন, উন্নত দেশের শিক্ষাক্রম অনুসরণ করলে সুফল মিলবে না। স্বৈর শাসনের সময় পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ২০২২ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হয়। তবে যেটি নিয়ে পরবর্তীতে অভিভাবক থেকে শুরু করে শিক্ষা গবেষকরা তীব্র সমালোচনা করে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ বছর আগে শিক্ষাক্রম অনুযায়ী বই ছাপানো হয়। সেই সঙ্গে ২০২৭ সাল থেকে আবারও নতুন শিক্ষাক্রম চালুর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে শিক্ষাক্রম নিয়ে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। চলতি মাসে শিক্ষক, অভিভাবক, রাজনীতিবিদ, শিক্ষার্থী সহ সব স্তরের সাথে আলোচনা করা হবে। মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা হচ্ছে তথ্য। পলিটিক্যাল পার্টি, আমাদের স্টুডেন্ট, আমাদের শিক্ষকরা, আমাদের গার্ডিয়ানরা আগামী প্রজন্মকে কিভাবে দেখতে চায় সেটা আমরা যাচাই করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। ঠিক আছে, আমাদের টুলস ডিজাইন হয়েছে।
শিক্ষা গবেষকরা বলছেন বর্তমান শিক্ষাক্রমের সাথে মিল রেখে নতুন শিক্ষাক্রম করতে হবে। একবারেই আমূল পরিবর্তন করতে গেলে ভালো ফল আসবে না। কোন কারিকুলামের উপর বেসিস করে আপনি করছেন, অ্যালাইনমেন্ট কি, আগের বছরের কারিকুলামের সাথে সামঞ্জস্যও থাকা লাগবে এবং ফিউচার যে কারিকুলামটা হবে এর মধ্যে একটা ব্রিজিং থাকা লাগবে। আপনি হুট করে একটা নতুন করে দিলেন যে আগের সাথে কোনো মিল নেই কিংবা ভবিষ্যতের সাথে কোনো মিল থাকবে না, তাহলে এই বাচ্চাগুলো কি করবে? সেই সঙ্গে উন্নত দেশের শিক্ষাক্রম অনুকরণ করে তৈরি করলে সেটি বাস্তবায়নযোগ্য হবে না। দেশের আর্থসামাজিক বাস্তবতার সাথে মিলিয়ে শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। এই এগোনোটা যেন হয় বাস্তব ভিত্তিক, আমার কনটেক্সটের সাথে ম্যাচ করে এবং আমার শিক্ষা ব্যবস্থাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটিকে খুব পরিষ্কারভাবে করতে হবে এবং এক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে যে কথাটা আমি বারবারই বলতে চাই সেটা হচ্ছে কারিকুলাম যেন গুটি কয়েক মানুষের কোনো প্রোডাক্ট না হয়। তবে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আগে শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে বলছেন শিক্ষা গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবে মহানবমীতে দেবী বন্দনা, পুষ্পাঞ্জলি ও পূজা অর্চনায় ব্যস্ত সব বয়সীরা। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত পুণ্যার্থীদের ভিড়। দেবীর কাছে নিজেদের কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির জন্য প্রার্থনা করেন তারা। একদিন পরেই কৈলাসের স্বামীর গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী। দেবী দুর্গার কৃপা লাভের আশায় সারা দেশের মন্দিরে মণ্ডপে পূজা অর্চনায় ব্যস্ত ভক্ত পূজারীরা। নবমীর দিনে দেবী বন্দনায় মুখরিত চট্টগ্রাম নগরের বিভিন্ন মণ্ডপ। মোমবাতি, আগরবাতি জেলে চলছে আরাধনা। স্বজনদেরকে দেওয়া হয়, এটা হচ্ছে একটা আনন্দ উৎসব। আগামীতে যেন আমরা শান্তিতে পূজা করতে পারি সেই আশীর্বাদ রইল মার কাছে। সংকল্পের মাধ্যমে আমাদের পূজা শুভারম্ভ শুরু হয়েছে। মাতৃ পূজায় আমরা যথাশক্তি উপাচারে মায়ের পূজা করার চেষ্টা করব, মায়ের কাছে প্রার্থনা করব যেন এই বিশ্ববাসীর মঙ্গল হয়। রাজশাহীতে ভিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রাণভরে দেবীর দর্শন পেতে ভক্তদের বাড়তে থাকে পদচারণা। সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, সবার জীবনে ভগবান মঙ্গল বয়ে আনুক, দেশটা যেন আগের মতন শান্তিপূর্ণভাবে সবাই মিলে আমরা একসাথে বসবাস করতে পারি। খুলনায় সকাল থেকে মন্দিরে মণ্ডপে ভিড়। জেলায় 980টি মণ্ডপে অঞ্জলি দেন পুণ্যার্থীরা। অঞ্জলি প্রদান করতেছে, বিভিন্ন ভক্তগণ আগমন হচ্ছে। খুব আনন্দ লাগে। মার কাছে একটা প্রার্থনা যে পৃথিবীর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। বরিশালে পূজা শেষে চলে দেবীর আরাধনা ও অঞ্জলি দান। দেশ ও জাতির কল্যাণ চেয়ে প্রার্থনা করেন সমবেতরা। সিলেটে 108টি নীলপদ্মে হয় পূজার সূচনা। প্রতিটা মানুষ যাতে সাম্যাবস্থায় বসবাস করে, প্রতিটা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। অন্তরের নেতিবাচক বিষয়গুলি, এই নেতিবাচক মনোবৃত্তিগুলি দেবী যেন দূর করে দেন। এদিকে নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন করেন কোস্টগার্ডের মহাপরিচালক। বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিসর্জনের সময় পর্যন্ত তো এটা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে মনিটর করা হবে এবং তারপরেও আমরা যাতে সবাই নিরাপদে লোকজন যার যার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে সেটাও আমরা দেখাশোনা করব। নোয়াখালীর লক্ষ্মীপুর, কুয়াকাটা, নাটোর সহ সারা দেশের মণ্ডপে দিনভর চলে নানা আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার দর্পণ ও প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার খেলার খবর, শুরুতেই জানাবো শিরোনাম। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। সরকারি হস্তক্ষেপের অভিযোগে মনোনয়ন প্রত্যাহার 16 প্রার্থীর। শারজায় আফগানিস্তান বাংলাদেশের প্রথম টি-20 কাল। এশিয়া কাপের হতাশা ভুলে ব্যাটিং প্রত্যাশা পূরণে আশাবাদী জাকের। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন তামিম ইকবাল। বলেছেন, পাতানো নির্বাচনের অংশ হতে চান না তিনি। তামিমের প্যানেলে প্রায় সবাই সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। এমন ঘটনায় আমেজ হারাতে যাচ্ছে বিসিবির আসন্ন নির্বাচন। ক্ষণে ক্ষণে রং বদলানোর বিসিবি নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরেই দাঁড়ালেন তামিম ইকবাল। নির্বাচন করবেন না তার প্যানেলের আরও অনেকেই। তামিমের প্রার্থিতা প্রত্যাহারের গুঞ্জন ছড়িয়েছিল আগের দিনই। উচ্চ আদালত 15 ক্লাবের কাউন্সিলরশিপ নতুন করে বাতিল করায় সংকট চরমে পৌঁছায়। শেষ পর্যন্ত সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি পরিচালক হওয়ার ইচ্ছা জলাঞ্জলি দিলেন তামিম। এটা উইথড্র করার রিজনটা
খুবই ক্লিয়ার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব ডিটেইলসে বা ব্যাখ্যা করে আপনাদেরকে কোনো কিছু বলার আছে। আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। বেশ ঘটা করেই বিসিবি নির্বাচনের ঘোষণা দেন তামিম। শুধু পরিচালক হয়েই থেমে থাকতে চাননি, সভাপতি হওয়ার ইচ্ছের কথাও জানিয়েছিলেন। একদিকে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, অন্যদিকে তামিমের প্যানেল, এরপর দুই প্যানেলের সমঝোতা, আর নাটকের শেষ অঙ্কে আবার বিচ্ছেদ। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে সামাও থামানো হয়েছে। বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। বিসিবিতে এবার নির্বাচন সবচেয়ে জমজমাট হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে দাঁড়াচ্ছে সবচেয়ে বিব্রতকর। নির্বাচনের নিয়ম মেনে আসবে নতুন পরিচালনা পরিষদ, থেকে যাবে অনেক প্রশ্ন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা নাটকীয়তায় বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইসরাফিল খসরু, আসিফ রাব্বিরা সরে দাঁড়িয়েছেন। পক্ষপাত ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তাদের। তাতে নিরুত্তাপ ও প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ল বিসিবি নির্বাচন। রাত থেকে মধ্যরাত গুলশানের কোনো একটা হোটেলে চলে সমঝোতার চেষ্টা, সেটা হয়নি। সকাল সকাল বিসিবি উত্তাল। বিএনপি প্যানেল থেকে তামিম ইকবাল সবার আগে প্রত্যাহার করে নেন মনোনয়ন। ভয়ভীতি, কাউন্সিলরদের অপহরণ, আইন আদালত পেশিশক্তির ব্যবহার, এমন অভিযোগে একে একে নাম তুলে নেন ফাহিম সিনহা, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি সহ ক্লাব ক্যাটাগরির 13 জন। সি ক্যাটাগরি থেকে সিরাজ উদ্দিন, আর এ থেকে তৌহিদ তারেক ও মীর হেলাল। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় ডিসি, অনেক জায়গায় ডিসিদেরকে যখন জেলা বিভাগ লেভেলে কাউন্সিলর নির্বাচনের কথা আসছে তখন ডিসিদেরকে প্রভাবিত করা হয়েছে। আমরা শুনেছি তাদেরকে ফোন করে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি। বিসিবিতে পাপন যুগের অবসানের পর থেকে আশা করা হচ্ছিল দারুণ একটা নির্বাচন হবে, হয়েছে উল্টো। এমন বানোয়াট সিলেকশন নির্বাচন নাকি কখনোই দেখেননি তারা। জুলাইয়ের লক্ষ্য উদ্দেশ্য বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন অনেকে। 15টা ক্লাব বাতিল করা হলো, বাতিল করে আবার তাদেরকে অ্যালাউ করলো, করে নমিনেশন পেপারটা নিল, নেওয়ার পরে আবার দেখলাম বাতিল করলো। তখন আই ফেল্ট দ্যাট দের ইজ সামথিং সিভিয়ারলি রং। যেটা ভিতরে আছে ওটা যেন সামনে থাকে এবং প্র্যাকটিসটা যেন আমাদের সবার একটা বছর বা একটা ইয়ার জন্য ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ক্রিকেট, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, বাংলাদেশ সবার আগে। দিনের শেষ ভাগে প্রকাশ করা হয় নতুন তালিকা। এ ক্যাটাগরিতে নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে। বিতে থেকে গেছেন 16 জন, সেখান থেকে পরিচালক হবেন 12 জন। সি ক্যাটাগরিতে লড়াই করবেন খালেদ মাসুদ ও দেবব্রত পাল। 3টি ক্যাটাগরিতে মোট 16টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা করেছে। সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি। নানা চড়াই উতরাই পেরিয়ে বিস্ময়ের জন্ম দিয়ে বোর্ডে ফিরতে যাচ্ছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ, যিনি এগিয়ে আছেন সহ সভাপতি হওয়ার রেসে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্রের আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে শুরু হয়েছে। ফলে এখন থেকে বিদেশি বিনিয়োগকারী ও কর্মীরা কাজের অনুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে জমা দিতে পারবেন। বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজ থেকে ইস্যু করা ওয়ার্ক পারমিটের বিপরীতে নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণ অনলাইনে শুরু হচ্ছে। কোনো আপত্তি না থাকলে আবেদন যাচাইয়ের 21 কার্যদিবসের মধ্যে নিরাপত্তা ছাড়পত্র মঞ্জুর হয়েছে বলে গণ্য হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট অনুমতি বাতিল হয়ে যাবে। 2 সেপ্টেম্বর বিডার কার্যালয়ে আন্তঃসংস্থা বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে সিদ্ধান্ত হয় ভিসা নবায়ন ও ফি দেওয়ার প্রক্রিয়া ডিজিটালাইজেশন,
নতুন বিনিয়োগ বান্ধব ভিসা নীতিমালা চালু, ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে দেওয়ার সুযোগ ও আন্তঃসংস্থাগত ইন্টার অপারেবল ডেটাবেস তৈরির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। আশা করা হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে তা শেষ হবে। দৃষ্টিহীন হলেও অভিজ্ঞদের মতোই মানুষের শরীরে ট্যাটু আঁকতে পারেন রাশিয়ার ট্যাটু শিল্পী ইগোর মিখাইলোভ। ব্রেইল লিপিতে রূপান্তর করে সূচ ও কালি দিয়ে ত্বকে ফুটিয়ে তোলেন ট্যাটুর নকশা। তবে শুধু ট্যাটুই নয়, গিটার বাজাতে এবং টেবিল টেনিস খেলাতেও পারদর্শী তিনি। রাশিয়ার মস্কোর এক ট্যাটু স্টুডিওতে প্রতিদিন ভিড় জমে গ্রাহকদের। আর গ্রাহকদের কাছে জনপ্রিয় এই ট্যাটু শিল্পী হলেন ৩৮ বছর বয়সী ইগোর মিখাইলোভ। তবে তার অনন্য এক বৈশিষ্ট্য, তিনি দৃষ্টিহীন হলেও মানুষের শরীরে আঁকতে পারেন ট্যাটু। শৈশবে জিনগত রোগের কারণে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করে। এখন তিনি শুধু আলো অন্ধকারের পার্থক্য ও জিনিসের আকারাকৃতি বুঝতে পারেন। তবে শৈশবের স্মৃতি আর কল্পনা শক্তি তাকে ভরসা যোগায়। তিনি বলেন, তার দেখা জগতের চেয়ে মনে গড়া ছবিগুলো অনেক বেশি স্পষ্ট। ৮ বছর বয়স থেকে দৃষ্টিশক্তি হঠাৎ করেই দ্রুত খারাপ হতে থাকে। তবে সামগ্রিকভাবে আমার দৃষ্টিভঙ্গি একজন দৃষ্টিসম্পন্ন মানুষের মতোই। জগৎ দেখতে কেমন হওয়া উচিত তার একটা আন্দাজ আছে। কল্পনা আর স্মৃতির সাহায্যে এখন সবকিছুই সম্পূর্ণ হয়। মিখাইলোভের গ্রাহকরা সাধারণত একটি শব্দ বা বাক্য বেছে নেন। সেটিকে ব্রেইল লিপিতে রূপান্তর করে তিনি সূচ ও কালি দিয়ে ত্বকে ফুটিয়ে তোলেন নকশা। এ পদ্ধতি স্টিক অ্যান্ড পোক নামে পরিচিত। ট্যাটু আঁকার এই কৌশল আমি নিজেই তৈরি করেছি। কয়েক মাস ধরে কৃত্রিম চামড়া, সিলিকনের ওপর সূচ আর কালি দিয়ে অনুশীলন করেছি। কিন্তু যখন আসল কাজটা শুরু করলাম তখন বুঝলাম আমার শেখার থেকে বাস্তবতা অনেক আলাদা। মিখাইলোভ শিখেছেন ক্লাসিক্যাল গিটার বাজানো। তার ট্যাটু আঁকানোর পদ্ধতিকে তিনি গিটার বাজানোর সঙ্গেই তুলনা করেন। এর পাশাপাশি রাশিয়ার দৃষ্টিহীনদের জাতীয় টেবিল টেনিস দলের সদস্য তিনি। প্রতিযোগিতায় নিয়মিতই জেতেন ট্রফি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।